প্রকৃতিতে আজ ফাল্গুনের প্রথম দিন। ১৯৫২ সালের ফাল্গুনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলি চালায়। সে ঘটনা নিয়ে জহির রায়হান লিখেন, আসছে ফাল্গুন আমরা দ্বিগুণ হব। এরপর অধিকার আদায়ের জন্য বহুগুণ শক্তি নিয়ে বাংলায় আন্দোলন হয়েছে ৬৬, ৬৯, ৭০ এবং মুক্তিযুদ্ধ। শেখ হাসিনা পতনের ৬ মাস পর প্রথমবার দেশে ফাল্গুন উদযাপন হচ্ছে। এদিকে স্বৈরাচারের বিরুদ্ধে এক দাবিতে দীর্ঘদিন আন্দোলন করা শক্তিগুলো এখন ভিন্ন ভিন্ন দাবিতে ভিন্ন মত। সংস্কার নাকি নির্বাচন, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, নাকি গণপরিষদ নির্বাচন, এসব বিষয় নিয়ে আলাপ করব ভোটের ট্রেনের ৮২তম পর্বে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, যেমনটা বলছিলাম যে গণ অভ্যুত্থানের পর বিভিন্ন শক্তিগুলো তাদের নিজ নিজ ঘরে ফিরে গেছে এবং তারা সবাই যে যার অবস্থান থেকে যখন দাবি তুলছে, কেউ নির্বাচনের দাবি তুলছে, সংস্কার, দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এবং কেউ কেউ বলছে যে না, দেশে দীর্ঘদিন ধরে এই সংস্কার না হওয়ার কারণে যে সংবিধান, এই সংবিধানের মধ্যে ফ্যাসিস্ট সিস্টেম লুকিয়ে রয়েছে, যার কারণেই একজন স্বৈরাচার হয়ে ওঠার একটি পথ তৈরি হয় এই সংবিধানের মধ্য দিয়ে। তো এই নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে, বিভক্তি তৈরি হচ্ছে। যদিও ১৫ ফেব্রুয়ারি থেকে ঐক্যমত্য কমিশন তার কাজ শুরু করবে, অর্থাৎ আগামীকাল থেকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলকে আহ্বান জানানো হবে। এসব বিষয়ে আমরা ঘটনাপ্রবাহ দেখছি, এ নিয়ে আমরা আরও আলাপ করব। শুরুতে দেখে আসতে চাই আজ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে কে কি বলেছেন, একটু দেখে নিতে চাই। দেয়ালে আমরা দেখছি যে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতি যেন তেন মার্কা নির্বাচন চায় না, এমন একটি নির্বাচন চায় যেখানে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। নিশ্চয় এর আগের নির্বাচনগুলোতে পেশি শক্তি এবং কালো টাকার ব্যাপক ছড়াছড়ি হয়েছে, এই ব্যাপারটা তিনি গুরুত্ব দিয়েছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিভ্রান্তিমূলক কথা বলে কিছু রাজনৈতিক দল নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এখানে তিনি উল্লেখ করেছেন যে আওয়ামী লীগের বিচার আগে করার পরে নির্বাচনে যেতে হবে। এই ব্যাপারটাকে তিনি নোট করে বলেছেন যে বিচার দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। গতানুগতিক নির্বাচন দিয়ে ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না। অর্থাৎ তিনি বলেছেন যে বর্তমান যে পদ্ধতি রয়েছে সেখানে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা হওয়া সম্ভব, এবং তিনি পিআর পদ্ধতি অর্থাৎ সমানুপাতিক হারে যে নির্বাচন, সেটি বিভিন্ন ছোট রাজনৈতিক দলগুলো দাবি জানিয়ে আসছে, সেটি আবার উল্লেখ করেছেন। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা না গেলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। এখানে তিনি বলছেন যে নির্বাচনের আগে অবশ্যই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, যারা এই বিগত ৩টি নির্বাচন, বিশেষ করে ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর নির্বাচন নিয়ে তামাশা করেছে জাতির সঙ্গে, এবং যে নির্বাচনটি অবৈধ নির্বাচন হয়েছে, যেখানে মানুষের, জনগণের অংশগ্রহণ ছিল না। দর্শক, এ নিয়ে আরও আলাপ করব। আমাদের সঙ্গে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অতিথি। তার আগে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাব্বির আহমেদ। স্যার, স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী কথা বলছেন। কেউ চায় স্থানীয় নির্বাচন, কেউ চায় জাতীয় নির্বাচন আগে, আবার কেউ কেউ বলছেন যে এই সংবিধানে ফ্যাসিস্ট সিস্টেম লুকিয়ে রয়েছে, এজন্য আগে গণপরিষদ নির্বাচনের দরকার। আপনার মতামত জানতে চাই স্যার। না, আমি যেটা মনে করি যে আমাদের এই বর্তমান অবস্থা থেকে যদি উত্তরণ ঘটাতে হয়, আমাদের দেশে যে সংকট, যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা এবং অর্থনৈতিক অবস্থা, এ থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের অতি দ্রুত একটি নির্বাচন করা দরকার। তবে সেটা জাতীয় নির্বাচন আগে হবে না স্থানীয় নির্বাচন আগে হবে, এই বিষয় নিয়ে দলগুলোর মধ্যে একটা বিপরীত মত আমরা লক্ষ্য করছি। আমার মনে হয় যে মানে আমি যেটা বুঝতে পারছি, সম্ভবত জাতীয় নির্বাচনটাই বোধহয় আগে হবে, তারপরে হয়তো স্থানীয় নির্বাচন হবে।
এখন আমার ব্যক্তিগত মত, যদি স্থানীয় নির্বাচনটা আগে হতো, এতে করে সাধারণ মানুষের অনেক উপকার হতো। আমরা জানি যে সেটা হয়তো হবে না, মানে সেই সাধারণ মানুষ, আমরা জানি যে 5ই আগস্টের পরে আমাদের স্থানীয় সরকার কাঠামোর জনপ্রতিনিধিরা তারা কিন্তু স্ব দায়িত্বে আর বহাল নাই, তারা কেউ চলে গেছে, কেউ পালিয়ে গেছে। সুতরাং ওই স্তরে নির্বাচনটা যদি আগে হতো তো সাধারণ মানুষের উপকার হতো বেশি। একই সঙ্গে সরকারের সক্ষমতাটাও যাচাই করা হতো। বাস্তবতা হচ্ছে জাতীয় নির্বাচনী, হ্যাঁ, একই সাথে সরকারের সক্ষমতাটাও যাচাই করা হতো। কিন্তু আমরা বাস্তবতা যেটা দেখছি, বাস্তবতা হচ্ছে যে সামগ্রিক পরিস্থিতির বিবেচনায় মনে হচ্ছে জাতীয় নির্বাচনী আমাদের সামনে এগিয়ে আসছে, এবং সেটাই বোধহয় সম্ভবত আগে হবে। তবে আমি মনে করি যে নির্বাচন হয়ে যাওয়া দরকার। এখন আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এটি কোনো মতেই কাম্য নয়, এটা কোনো মতেই আমাদের কারোর জন্য মঙ্গল নয়। কারণ আমাদের এই ধরনের অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ দরকার। এবং যে আলোচনাটা আসছে, শিক্ষার্থীরা এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা বলছেন যে, স্যার একটু থামাই, যেখানে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন যে এই সিস্টেমটা পদ্ধতি দূর করার জন্য একটি, যেখানে সংবিধান রচনা করবেন যে সরকার, সে গণপরিষদ নির্বাচনের দাবি শিক্ষার্থী সহ বিভিন্ন মহল থেকে উঠে আসছে। আপনার মতামত কি স্যার? এইটা আমার মনে হয় খুব বেশি মানে অবাস্তব দাবি এই মুহূর্তে আর কি। আমি মনে করি যেহেতু আলোচনা করে এখনো সিদ্ধান্ত হয়নি, যে সুপারিশগুলো কমিশন সরকারের কাছে জমা দিয়েছে, সেই কমিশনের সুপারিশগুলো নিয়ে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তো এখনো তৈরি হয় না, এবং সেটা হতে সময় লাগবে। সুতরাং এটা তো আপনার তাড়াহুড়ো করার বিষয় নয়। আমি মনে করি সেটা পরেও, নির্বাচিত সরকার আসার পরেও এই যে সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, এবং যদি প্রয়োজন হয় আমার মনে হয় সেটা গণপরিষদ না, আমি আজকেও একটা মতামত থেকে দেখলাম যে সেটা গণভোটের মাধ্যমে করা সম্ভব, সেটা পরেও হতে পারে। আপনার নির্বাচিত সরকারের অধীনেও কিন্তু একটা গণভোট হতে পারে, এটা কোনো সমস্যা না। আপনার গণপরিষদ নির্বাচন করেই এটা করতে হবে এমন কোনো, আমার মনে হয় যে এমন কোনো বাধ্যবাধকতা আছে বলে আমার মনে হয় না আর কি। মানুষের যে আস্থার জায়গাটা, গণ অভ্যুত্থান পরবর্তী স্যার, যে আস্থার জায়গাটা, যে রাজনৈতিক দলগুলো নির্বাচিত হবার পরে তারা আবার এই গণপরিষদ নির্বাচন বা জনগণের চাহিদা অনুযায়ী যে সংবিধান পরিবর্তন, সেটা সম্ভব কিনা, এটি নিয়ে একটি আশঙ্কা তৈরি হয়েছে। স্যার আপনার কাছে ফিরবো। আমরা আলাপ করছি স্থানীয় সরকার নাকি জাতীয় সরকার নাকি গণপরিষদ। এদিকে আবার একটি দাবি উঠছে বিভিন্ন ছোট রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে পিআর পদ্ধতির নির্বাচন তারা চান। এটা আসলে কতটা যৌক্তিক এই সময়ের জন্য? না, আমার মনে হচ্ছে না যে এটা বাস্তবায়িত হবে। কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে পিআর পদ্ধতি ছোট দলগুলো দাবি করছে, কিন্তু বড় দলগুলো এগুলো চাচ্ছে না। সুতরাং এইটা নিয়ে ঐক্যমত হওয়ার কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে সামনে দেখি না। এই ধরনের সংস্কার করতে হলে আপনার এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, অনেক ধরনের বিচার বিশ্লেষণ করার বিষয় আছে। যদি এই দাবি চলমান থাকে, সেটা এই নির্বাচনের পরেও পরবর্তী সময়ের জন্য এই পিআর এর দাবিটা চলমান থাকতে পারে, এবং সেটা নিয়ে বিতর্ক হতে পারে। তবে এই ইলেকশনের আগে আমার মনে হয় না যে পিআর এর বাস্তবায়ন করা সম্ভব হবে। তার মূল কারণটাই হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলো পিআর এর পক্ষে না। দেখুন, একটা মৌলিক জায়গা কিন্তু আমরা বারবারই ভুলে যাচ্ছি কিনা সেই বিষয়টা আমাদের মনে রাখা দরকার, যে বড় দলগুলোর মধ্যে তাদের আধিপত্য ধরে রাখার মানসিকতার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে এগুলো করে তো কোনো লাভ হবে না, এগুলো বলে কোনো লাভ নেই। তো আমার মনে হয় যে এই মুহূর্তে এটা হবে না। আমি সেই আধিপত্য অব্যাহত রাখার যে সংস্কৃতি, যে মানসিকতা, সেই মানসিকতা থেকে সরে আসার কোনো লক্ষণ কিন্তু আপাতত এখনো দেখি না। তাহলে গণ অভ্যুত্থানের ফলাফল কি হলো? গণ অভ্যুত্থান মানুষের চাওয়া কতটা পূরণ হলো?
আপনি খুব কঠিন প্রশ্ন করেছেন যে গণ অভ্যুত্থানে মানুষের চাওয়া কি হলো। এখন কথা হলো যে হ্যাঁ, এই মানে যে বাস্তবতা আমাদের সামনে আছে এটা নিয়েই আমাদের চলমান থাকতে হবে। যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, বিশেষ করে আমি এই যে ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন, আমি তাদের কাছ থেকে এটাই প্রত্যাশা করব যে পরিস্থিতিকে এখন আমাদের স্বাভাবিকীকরণ করা প্রয়োজন। তবে আমরা যে স্পিরিট নিয়ে গণ অভ্যুত্থান হয়েছিল সেই স্পিরিটটা চালু থাকবে। জি, চালু থাকবে এই প্রত্যাশা আমরাও রাখি। স্যার, আপনাকে থামাতে হচ্ছে। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সাব্বির আহমেদ। দর্শক, এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। এবার দেখে আসবো সংসদীয় আসনের পরিক্রমা। জেনে নিতে চাই সংসদীয় আসন 82 নম্বর, যেটি ঝিনাইদহ 2। এটি সীমানা হচ্ছে হরিণাকুণ্ড এবং সদর উপজেলায়। মোট ভোটার সংখ্যা 6,53,000 এবং মোট ভোটার 4,23,000, পুরুষ ভোটার 2,11,000, নারী ভোটার 2,12,000। দর্শক, এই ছিল ভোটের ট্রেনের নিয়মিত আয়োজন। শেষ করছি আজ, দেখা হবে পরবর্তী আয়োজন নিয়ে।